সত্যি যদি আজকে বিজেপি হেরে যেত বিহারে, কুনাল ঘোষ তাহলে উল্টোটা বলতেন না যে বিহারেই জিততে পারে না, ক্ষমতা ধরে রাখতে পারে না, আর পশ্চিমবাংলার জয়ের কোনো সম্ভাবনা কি করে দেখে ওরা। নির্বাচন ঘোষণার কয়েকদিন আগে নীতিশ কুমার হঠাৎ করে ঘোষণা করলেন প্রত্যেক মহিলাকে 10,000 টাকা দেওয়া হবে। এই মেয়েদের 10,000 টাকা ক্যাশ দিয়ে দেওয়া হবে, মেয়েরা আত্মহারা। তার মানে একটা বিরাট সংখ্যক মানুষকে প্রভাবিত করেছে এই ক্যাশ টাকা দেওয়া মেয়ে। ইন্ডিয়া জোটের শরিকরা তারা আসনই সমঝোতা করতে পারেনি। 11টা আসন এমন ছিল, বহু কামড়াকামড়ি হয়েছে আসন সমঝোতা নিয়ে ইন্ডিয়া জোটের, কখনো আরজেডি কংগ্রেস, কখনো কংগ্রেসের সাথে অন্যদের। শেষ পর্যন্ত 11টা সিটে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে নাকি লড়াই করলো। মোহাম্মদ সেলিম হতে পারেন, সুজন চক্রবর্তী হতে পারেন, সুকান্ত মজুমদার হতে পারেন, তারপরে তোমার কি শুভেন্দু অধিকারী হতে পারেন। এরা সব শুষ্কং কাষ্টং, মানে এদের চোখ দিয়ে জল পড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনসভায় যায়, চোখ দিয়ে জল ফেলে দেয়। উল্টো দিকে এই আমাদের বিরোধী দলের নেতাগুলো চোখ দিয়ে জল পড়ে না। আরে রাজনীতি হলো নাটকের জায়গা। এবারে বিহারের যে নির্বাচনের আজকে ফলাফল, এনডিএর যে ভোট সংখ্যা দেখতে পেলাম, 26-এ বঙ্গ বিজেপি কি এটা বাংলায় রাখতে পারবে? কারণ কুনাল ঘোষ একেবারে ফেসবুকে পোস্ট করছেন যে বিহারের সাথে বাংলার কোনো সম্পর্ক নেই, সেটাকে ভুলিয়ে ফেলবেন না। না, অবশ্যই উল্টো দিক থেকে ভাবো। বিহারে যদি আজকে এনডিএ পরাজিত হতো, খুব খারাপভাবে পরাজিত হতো, যেভাবে আরজেডি পরাজিত হলো, কংগ্রেস আরজেডি জোট, কুনাল ঘোষ তখন ফেসবুকে কি বলতো? বিহারই ধরে রাখতে পারেননি, পশ্চিমবাংলা তো দূরের কথা, তৃণমূলের জয় কেবল সময়ের অপেক্ষায়। ফলে কুনাল ঘোষ যেটা বলছেন সেটা হলো বিজেপি বিহারে যে জিতেছে তাতে কুনাল ঘোষ ভয় পেয়েছেন। ভয় পেয়েই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, এটা হলো এই ধরনের একটা অবস্থান। সত্যি যদি আজকে বিজেপি হেরে যেত বিহারে, কুনাল ঘোষ তাহলে উল্টোটা বলতেন না যে বিহারেই জিততে পারে না, ক্ষমতা ধরে রাখতে পারে না, আর পশ্চিমবাংলার জয়ের কোনো সম্ভাবনা কি করে দেখে ওরা। দেখো, বিহারে জেতাটার 3-4 দিক থেকে গুরুত্বপূর্ণ। একটা হলো এই ম্যাসিভ ভিক্টরি, বিশেষ করে এসআইআর এর পর প্রমাণ করে যে বিরোধীরা যে এত আন্দোলন, এত অভিযোগ, এত আদালত করেছে। কারণ বিহার ইলেকশন মনে রাখবে সবচেয়ে নিরপেক্ষভাবে হয়েছে, প্রতিটি মানুষ ভোট দিয়েছে, ভোটার লিস্টে যারা এসআইআর এর পরে নাম ছিল। এবং আজকে সকালবেলা আমি যখন চর্চার মধ্যে ছিলাম, নির্বাচন ঘোষণা হচ্ছিল, তখনও আরজেডির প্রধান মুখ তেজস্বী যাদব বলছেন যে অত তারিখে আমরা গান্ধী ময়দানে শপথ নিব, আমাদের জয় নিশ্চিত। মনে রাখবে, বিহার ভোটে একটি বুথেও রিপোলিং হয়নি। একটি ঘটনা ছাড়া পশ্চিমবাংলার মতন মৃত্যুর বিনিময়ে নির্বাচন হয়নি, বিরোধী শূন্য করে নির্বাচন হয়নি, বিরোধী শূন্যভাবে নির্বাচন হয়নি, বুথে এজেন্টকে পিটিয়ে দিয়ে নির্বাচন হয়নি, বিরোধীদের মিটিং মিছিল করতে না দিয়ে নির্বাচন হয়নি, যেটা পশ্চিমবাংলায় হয়। ফলে 100% নিশ্চিত একটা নির্বাচন, নিরপেক্ষ একটা নির্বাচন হয়েছে। তারপরে যে জয় এসছে, এই জয়টা কিন্তু নরেন্দ্র মোদীর যে কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, সেই কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব বাড়াবে। নরেন্দ্র মোদী তো 2024-এ 240টা আসন বিজেপি পেয়েছিল। একদিকে নীতিশ কুমার, আরেকদিকে চন্দ্রবাবু নাইডুকে সঙ্গে নিয়ে সরকার চালাচ্ছেন। বিহারে যদি বিপর্যয় হতো, তার ধাক্কা কিন্তু দিল্লিতে গিয়ে পৌঁছতো। এই ল্যান্ডস্লাইড ভিক্টরি, 2/3 মেজরিটিতে ভিক্টরি, এটা মনে রাখবে 2010 সালের পরে দ্বিতীয় বৃহত্তম জয়। সেবার 2010 সালে নীতিশ কুমার 206টা আসনের মধ্যে, এনডিএর 206টা আসন জয়ী হয়েছিল। তার মধ্যে নীতিশ কুমার 115টা আসন পেয়েছিল, আর বিজেপি পেয়েছিল 91টা আসন। এবার বিজেপি এবং নীতিশ কুমার, জেডিইউ দুজনই ভালো রেজাল্ট করেছে,
কিন্তু তার মধ্যেও আবার 11টা আসন বেশি পেয়েছে বিজেপি। ফলে সেন্ট্রাল লেভেলে বিজেপির নেতৃত্ব আরও বেশি মজবুত হবে, কেন্দ্রীয় সরকার স্থায়িত্ব আরও বেশি বাড়বে এবং মৌলবাদের বিরুদ্ধে আর বিশেষ করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই রায় অবশ্যই কেন্দ্রীয় সরকারকে উৎসাহিত করবে। একই সাথে তোমায় পরিষ্কার করে বলতে চাই যে এই জয়ের পেছনে 3-4টে মেজর ফ্যাক্টর কাজ করেছে এবং এই ফ্যাক্টরগুলো সব কয়টা নিয়ে 2-1টা নিয়ে আমার কিছু আপত্তি আছে। সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা সেটা হলো যে নির্বাচন ঘোষণার কয়েকদিন আগে নীতিশ কুমার হঠাৎ করে ঘোষণা করলেন প্রত্যেক মহিলাকে 10,000 টাকা দেওয়া হবে। এই মেয়েদের 10,000 টাকা ক্যাশ দিয়ে দেওয়া হবে, মেয়েরা আত্মহারা। বিরোধীরা ইলেকশন কমিশনে গেল, তারা অভিযোগ ইলেকশন কমিশনকে করলো যে নির্বাচনের সময় এই প্রজেক্ট বন্ধ থাকুক, এই প্রকল্প বন্ধ থাকুক, মেয়েদের টাকা দেওয়া। ইলেকশন কমিশন বলল এটা তো অনগোয়িং প্রজেক্ট, ফলে এটাকে কী করে আমরা বন্ধ করব। এই যে প্রায় 1.5 কোটি মহিলাকে টাকা দেওয়া, 10,000 টাকা, একজন মহিলা পরিবারে আরও 3-4 জন সদস্য থাকেন, তার মানে একটা বিরাট সংখ্যক মানুষকে প্রভাবিত করেছে এই ক্যাশ টাকা দেওয়া মেয়েদের। দ্বিতীয় যেটা, সেটা উল্টো দিকে যদি তুমি দেখো যে ইন্ডিয়া জোটের শরিকরা তারা আসনই সমঝোতা করতে পারেনি। 11টা আসন এমন ছিল, বহু কামড়াকামড়ি হয়েছে আসন সমঝোতা নিয়ে ইন্ডিয়া জোটের, কখনো আরজেডি কংগ্রেস, কখনো কংগ্রেসের সাথে অন্যদের। শেষ পর্যন্ত 11টা সিটে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে নাকি লড়াই করলো। আসলে ওটা আত্মঘাতী লড়াই হলো। মানুষের কাছে বার্তা গেল ইন্ডিয়া জোটে ঐক্য নয়। ফলে একটা ঐক্যবদ্ধ ইন্ডিয়া আর একটা অনৈক্যের ইন্ডিয়া জোট। এবং রাহুল গান্ধী দেখো অনেক বেশি ফোকাস করেছে কেবলমাত্র এসআইআরকে নিয়ে, বিকল্প সরকারের কর্মসূচি নিয়ে নয়। ফলে এটাও আমি মনে করি একটা ভুল স্ট্র্যাটেজি। নির্বাচন যখন ঘোষণা হয়ে গেছে তখন ওই ভোট চুরি এইসব স্লোগান না দিয়ে যখন এসআইআরটাকে মেনে নিয়েই তুমি নির্বাচনে যাচ্ছ, তাহলে তোমাকে সরকারে এলে কী কী বিকল্প করবে সেই বিকল্প কর্মসূচিগুলো মানুষের সামনে রাখা উচিত ছিল। রাহুল গান্ধী যেটা করেছেন সেটা হলো ওই ভোট চুরি বলে চিৎকার শুধু করে গেছেন। এটাও আরেকটা দুর্বলতার জায়গা। এবং একই সাথে তোমায় বলতে চাই যে এইবার বিহারে এসআইআরের পরে বহু মানুষ ছট পূজাতে এসেছিলেন, তারা রয়ে গেছেন, তারা ভোট দিয়ে যাচ্ছেন। এখন বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে যে কাজ করেন সেখানে যাচ্ছেন। তাহলে ছট পুজো এবং তারপরে ভোট থাকার ফলে বিরাট সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। আর এসআইআর পরে আমার নাম আছে কি না এটা দেখতে গিয়েও অনেকে ভোট দিয়েছেন। এই দুইয়ের ফলে 67% মানুষ, স্বাধীনতার পর প্রথম 67% মানুষ ভোট দিল, যেটা আশ্চর্যজনক। এবং তার মধ্যে আবার মহিলারা ভোট দিল 71%। যদি পুরুষ আর মহিলার তফাৎ দেখি তাহলে 9%, 63% আর 71%, 8%, 63% হলো পুরুষ আর 71% হলো মহিলা। তো বুঝতেই পারছো বিরাট সংখ্যক মহিলারা ভোট দিয়েছেন। দুহাত তুলে এই বিজেপি এবং এনডিএ জোটকে ভোট দিয়েছেন, নীতিশ কুমারকে ভোট দিয়েছেন। এর আগেও নীতিশ কুমার মেয়েদের ভোটে কিন্তু এগিয়ে ছিল। এইবার এই প্রশ্নটাই যদি আমি পশ্চিমবাংলায় আনি, এই ফল কতটুকু পশ্চিমবাংলার সামনে যে বিধানসভা নির্বাচন তাকে প্রভাবিত করবে। ডেফিনেটলি বিজেপির কর্মী সমর্থকরা উৎসাহিত হবেন যারা আছেন। বিহারের ফল বিজেপির ভাঙন রোধ করবে, তথা ইলেকশনের আগে অবশ্যই বিজেপিকে উৎসাহিত করবে। বিজেপিকে ভেঙে তৃণমূল তো চেষ্টা করে সবসময়, ফলে ইলেকশনের আগে বিজেপির ভাঙার সম্ভাবনাটা কিছুটা কমলো বলে আমি মনে করি। তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে আমাদের এই রাজ্যে ওখানে নীতিশ কুমার একটা মুখ। যখন বিরোধীরা বলেছে,
অর্থাৎ আরজেডির থেকে বলা হয়েছে নীতিশ কুমার বুড়ো হয়ে গেছে। প্রশান্ত কিশোর যখন বলেছেন উনি মাথা দিতে পারেন না, মনে রাখতে পারেন না, তখন উল্টো দিকে জেডিইউ এর কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বলেছে, আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক বাবা থাকে আপনি কি তাকে বের করে দিবেন? এতদিন নীতিশ কুমার আপনাকে রাজ্যে দেখেছে, আজকে জঙ্গলরাজ খতম করে সুশাসন এনেছে, আজকে বয়স হয়েছে বলে নীতিশ কুমারকে আপনারা বের করে দিবেন রাজ্য থেকে, মুখ্যমন্ত্রীর পদ থেকে? বাবাকে কি বের করে কেউ? এইভাবে সেন্টিমেন্ট উল্টো দিকে দিয়েছে। রাজনীতিতে জানো তো ইমোশন চার্জ করে। ফলে এখানে পশ্চিমবাংলায় যখন লড়াই করতে হবে বিজেপিকে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী ধরনের ইমোশনাল তাস খেলে সেটা আমরা জানি। গতবার ভাঙা পায়ের খেলা তুমি দেখেছ, কি হয়েছে ঈশ্বর জানে, আজও আমরা কেউ জানি না। কিন্তু ভাঙা পা নিয়ে প্রচার করে, মাগো আমি ভাঙা পা নিয়ে তোমাদের কাছে এসেছি, মা তোমাদের চরণ ধুলি, তোমাদের প্রণাম করি। এই যে আবেগ, এই আবেগ আবার নতুন করে এইবার কীভাবে আসবে আমরা কেউ জানি না, কোন ধরনের নাটক নিয়ে উপস্থিত হবে। ফলে এটা উল্টো দিকে বিরোধী রাজনীতিবিদ যারা আছেন, মোহাম্মদ সেলিম হতে পারেন, সুজন চক্রবর্তী হতে পারেন, সুকান্ত মজুমদার হতে পারেন, তারপরে তোমার কি শুভেন্দু অধিকারী হতে পারেন, এরা সব শুষ্কং কাষ্টং, মানে এদের চোখ দিয়ে জল পড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানে জনসভায় যায় চোখ দিয়ে জল ফেলে দেয়, উল্টো দিকে এই আমাদের বিরোধী দলের নেতাগুলো চোখ দিয়ে জল পড়ে না। আরে রাজনীতি হলো নাটকের জায়গা, এখানে যে যত নাটক করবে সে তত মানুষ তাকে মানে গ্রহণ করে। এটা শুনতে আমি জানি ইমিডিয়েটলি প্রতিক্রিয়া হবে, বিশেষ করে বামপন্থীদের আমার এই বক্তব্যটা শুনে, কিন্তু আমজনতা কিন্তু সেটাই আবেগ দিয়ে চলে। ফলে নীতিশ কুমারকে যখন বুড়ো বলেছে, বোঝে না, উনি কিছু জানেন না, বিজেপি চালায়, এইসব বলেছে যখন, তখন নীতিশের কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে বলেছে, বাড়ির বয়স্ক লোক হলে কি আপনারা বের করে দেন, ফেলে দেন? তা নীতিশ কুমার এতদিন আপনাদেরকে সেবা করেছে, আপনারা কি তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেবেন? আপনার বাবা হলে কি আপনি ফেলে দিতেন? এর আবেগের গুরুত্বই আলাদা, এখানেই বাজিমাত করে দিয়েছে। এবং পশ্চিমবাংলায় মনে রাখবে, এই আবেগ তৈরির অন্যতম স্রষ্টা এবং অপ্রতিদ্বন্দ্বী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন লেভেলে আবেগ নিয়ে যায় সেটা মানে যখন বিরোধী নেত্রী ছিলেন তখন কাপড় টাপড় ছিঁড়ে দিয়েও আবেগ তৈরি করতেন, কান্নাকাটি করতেন। অনেক ঘটনা আছে আমরা জানি, বিরোধী নেত্রী হিসাবে চোখের জল ফেলেছেন। ফলে এই যে আবেগ তৈরি, এই আবেগ তৈরির সাথে লড়াই করতে হবে বিরোধীদের, বিশেষ করে বিজেপি দলকে। বিহারে জয়ী হতে পারেন, কিন্তু এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনার প্রতিপক্ষ। এটা গেল এক। দ্বিতীয় আরেকটা বিষয় আমি বলবো, যে সংগঠন আপনাদের এখানে নেই। পশ্চিমবাংলার নির্বাচনে সংগঠনের উপর ভিত্তি করে হয়। পশ্চিমবাংলার নির্বাচনে সংগঠন যার, বুথ তার, ভোট তার। ফলে সেই জায়গা থেকে সংগঠনহীন অবস্থায় যে বিজেপি আছে সেটাই কয়েক মাসের মধ্যে কতটুকু পূরণ করতে পারবে সেটা খুব ইম্পর্টেন্ট। তবে সেন্ট্রাল লিডাররা কিন্তু অনেকটা আগ্রহী হবে, বিহার জয়ী হয়েছি, পশ্চিমবাংলার জন্য ঝাঁপিয়ে পড়ো। পশ্চিমবাংলার নেতারাও উৎসাহিত হবেন, অক্সিজেন পাবেন বিহারের নির্বাচনের ফলাফল থেকে, ঝাঁপানোর একটা উদ্যম পাবে কর্মী সমর্থকরা। এটা নিয়ে কোনো বিতর্ক নেই। একই সাথে আমি মনে করি ওখানে নীতিশ কুমারকে মুখ করে, মানে যে যখন জনসভায় বক্তৃতা করেছে বিজেপির নেতারা, তারা বলেছে নীতিশের নেতৃত্বেই আমরা লড়ছি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কে আছে? সত্যি যদি বিজেপি জিততে চায় তাহলে শুভেন্দু অধিকারীকে নেতা বানাতে হবে। মানে একদম এখানে ইট বাটের কোনো জায়গা নেই। মমতার বিকল্পে মুখকে, ওখানে যেমন নীতিশ মুখ ছিল, নীতিশের নেতৃত্বে আপনারা লড়েছেন, এখানে আপনাদের নেতাকে। ফলে এখানে স্পষ্ট, এখানে ইট বাট কিন্তু করার কোনো জায়গা নেই। শুভেন্দু অধিকারীর প্রতি আস্থা রেখে আপনাকে বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ শুভেন্দু এই প্রশ্নটা আসতে পারে, একজন বিশ্লেষকের কাছে তুমি রাখতে পারো। হোয়াই নট সুকান্ত, হোয়াই নট শ্রমিক? তিনটে কারণ। একটা কারণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রিক যেহেতু পশ্চিমবাংলার নির্বাচন,
আর শুভেন্দু যেহেতু মমতাকে হারিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কে হারিয়েছে বিজেপি নেতাদের মধ্যে? একমাত্র শুভেন্দু গত 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে। ফলে প্রধান বিরোধী পক্ষকে হারিয়ে দেওয়া, তার মুখকে, সেনাপতিকে হারিয়ে দেওয়া, সেইটাই হলো শুভেন্দু সবচেয়ে বড় ইউএসপি। 1, 2 শুভেন্দুর প্রশাসনিক অভিজ্ঞতা অনেক বেশি। 3 হলো শুভেন্দুর রাজনীতির কর্মী সমর্থকদের মধ্যে গ্রহণযোগ্যতা আছে এবং বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদেরকে টানার ক্ষমতা তার আছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। নন্দীগ্রামের মতন আন্দোলনের নেতৃত্বে ছিলেন তিনি। ফলে শুভেন্দু অধিকারীর পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স আর মমতাকে হারানো, ওই কারণেই যদি নির্বাচনের আগে তার নামটা ঘোষণা না করে যে কার নেতৃত্বে পশ্চিমবাংলায় লড়াই করতে যাচ্ছি, তাহলে কিন্তু অ্যাডভান্টেজ মমতার। কারণ মমতার বিকল্পটাকে, এই প্রশ্নটা আসবেই বারবার। এবং কেন্দ্রীয় নেতারা কি সত্যি রাজ্যের বিজেপিকে, টিএমসিকে সরাতে চায়, যেটা বারবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। ফলে বিহারের নির্বাচনের পরে মোদী অমিত শাহ আরও উৎসাহ দেখাবেন তৃণমূলকে হারাতে, নাকি তারা সেই পুরনো অবস্থানেই থাকবেন যে পশ্চিমবঙ্গ শাসন হবে মমতার দ্বারা, অর্থাৎ আরএসএসের অন্যতম কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, তার মাধ্যমেই পশ্চিমবাংলা শাসন করব, আমরা সরাসরি শাসন নেব না। এটা যদি হয় তাহলে আরেক রকম ব্যাপার। অর্থাৎ আরও পরিষ্কার করে বললে যে সেন্ট্রাল লিডার যারা বিজেপিতে আছেন, মোদী অমিত শাহ পার্টিকুলারলি, আর আরএসএস, তারা কি সত্যিই বিহারের ইলেকশনের পরে উৎসাহিত হয়ে অল আউট অ্যাটাকে যাবে, অল আউট লড়াইয়ে যাবে? সেটা কিন্তু দেখার একটা বিষয় আছে। কিন্তু এই সব কিছু ছেড়ে আমি শেষে যে কথাটা তোমায় বলবো, যে দেখো, একটা বিহারের নির্বাচন হলো, কতটা ভয় মুক্তভাবে নির্বাচন হলো। আমাদের নির্বাচন মানেই হলো হিংসা, আমাদের নির্বাচন মানেই বয়স, মেয়েদের সিঁদুর কেড়ে নেওয়া। আমাদের নির্বাচন মানেই হলো যে সন্তান হারানো বা সন্তান বাবাকে হারায়। আমাদের নির্বাচন মানে হিংসা, রক্ত। সেইখান থেকে কত সুন্দর একটা নির্বাচন বিহারে হলো। এই বিহার একসময় জঙ্গলরাজই ছিল। লালু প্রসাদের জঙ্গলরাজের যে ভাবনা চিন্তা, সেই বিরুদ্ধেও মানুষ ভোট দিয়েছে এবারও। সেই কারণে লালু প্রসাদকে ফিরিয়ে আনতে চায়নি। লালুর 15 বছর শাসনকাল, আমি তোমায় বলছি, 1995 সালের বিধানসভা নির্বাচনে মোট 63 জন মানুষের মৃত্যু ঘটেছিল। আর 90-এর দশকে এক একটা বিহারের নির্বাচন হয়েছে, ভোট লুট, বহু মানুষের মৃত্যু বিনিময় হয়েছে। আর সেই বিহার পরিবর্তন ঘটে গেল, শান্তিপূর্ণ নির্বাচন হলো। আর আমার পশ্চিমবাংলা এখনও মায়ের কোল থেকে সন্তান হারিয়ে যায় রাজনৈতিক লড়াইয়ে, হিংসার জন্য। এটা ধিক্কারের, এটা ঘৃণার। এটা যারা শাসক আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা বিরোধী যারা আছেন, শুভেন্দু অধিকারী হোক আর যাই, তাদের জন্য ভীষণ লজ্জার। আর পশ্চিমবাংলার মানুষ হিসাবে আমাদের তো অত্যন্ত আতঙ্ক হয়, ভয় হয়, ভীত হয়, সন্তুষ্ট থাকি যে বাঙালি পিছোতে পিছোতে আর কোথায় পিছবে। শেষ পর্যন্ত একটা শান্তিপূর্ণ নির্বাচন আমরা দিতে পারবো না। বিহারের নির্বাচনের পরে আবার নতুন করে তার তরজা শুরু হবে না তো, এসআইআরকে কেন্দ্র করে? বিহারের নির্বাচনের ফলাফল থেকে রাজ্যের শাসক দল আতঙ্কিত হয়ে উঠবেন না তো? এসআইআর পুরনো নিয়ন্ত্রণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নিয়ে নিয়েছে, নামেই ইলেকশন কমিশন, পশ্চিমবাংলা প্রশাসন পুরোটা চালাচ্ছে। এসআইআরের কোনো অভিসন্ধি থাকবে না তো? এসআইআর অভিসন্ধিতে মতুয়া কিছু নাম বাদ যাবে না তো? তফসিলি জাতির মানুষের নাম বাদ যাবে না তো? উপজাতি মানুষের নাম বাদ যাবে না তো? উত্তরবঙ্গে যেহেতু বিজেপির প্রভাব আছে, সেখানে রাজবংশী কিছু নাম বাদ দেওয়া হবে না তো? হয়ে উল্টো মিটিং মিছিল করা হচ্ছে, করবে না তো যে মতুয়াদের নাম বাদ গেল কেন, বিজেপি জবাব চাই? অথবা রাজবংশীদের নাম বাদ গেল কেন, বিজেপি জবাব চাই, ইলেকশন কমিশন জবাব চাই, এই বলে সেন্টিমেন্ট করে, আমি তোমায় বারবার বলছি, ইমোশন চার্জ করে মানুষকে। ইতিমধ্যেই এসআইআরকে কেন্দ্র করে, বা আমরা জানি না, অভিযোগ যে অনেক
বেশ কিছু মানুষের মৃত্যু ঘটেছে, সেই মৃত্যুকে কেন্দ্র করে লাশের রাজনীতি তুমি দেখলে আবেগ তৈরি করার চেষ্টা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কি আরও আবেগ তৈরি করবে না তো? মতুয়াদেরকে নিয়ে, রাজবংশীদেরকে নিয়ে, আদিবাসীদেরকে নিয়ে সেই সম্ভাবনা কিন্তু বিরাট আছে। ফলে এই আবেগের পাহাড় ডিঙ্গিয়ে বিজেপিকে জয় ছিনিয়ে নিতে হবে। আদতেও সেইটা বিজেপি পারবে? বিহার পেরেছে বলেই পশ্চিমবাংলা পারবে, তার নিশ্চয়তা কি সত্যি আছে?